আমরা যদি বিশ্বের পরিসংখ্যান হিসেব করি তাহলে দেখা যাবে 90% মানুষের হাতে মাত্র 10% পয়সা রয়েছে, আর বাকি 10% মানুষের হাতে 90% পয়সা রয়েছে। তাহলে 90%-এর কতটা হাল শোচনীয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। খুব সোজা একটা হিসেব যদি আমরা দেখি, যে দেশে আপনি বাস করছেন সেই দেশে ধনীর সংখ্যার লিস্টটা যদি আপনি হাতে দেখতে পান, তাহলে হিসেবটা আপনার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি নিজেও জানেন আপনি যে দেশে বাস করছেন, ভারত, বাংলাদেশ, যেখানেই বাস করছেন, সেই দেশের ধনীর সংখ্যা কত, হাতে গোনা মাত্র। আর নিম্নবিত্ত বা মধ্যবিত্তের সংখ্যা যদি হিসেব করেন, সেখানে 90% মানুষ। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন তালিকায় পড়ছেন? ধনীর তালিকায় পড়ছেন নাকি নিম্ন মধ্যবিত্তের তালিকায় পড়ছেন? নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সবচাইতে বড় সমস্যা হলো তারা প্রথমেই সার্ভিস লাইনে যেতে চায়, পড়াশোনা করে কোনো একটা জায়গায় চাকরি খুঁজতে চায়। আর এই চাকরি খোঁজার নেশায় অনেকটা সময় তাদের নষ্ট হয়ে যায়, এবং যখন চাকরি না পেয়ে টেনশন মাথায় নিয়ে ঘরে ফিরে আসে, তখন তারা বাড়ি থেকে চেষ্টা করে কিছু ইনভেস্ট করে একটা ব্যবসা দাঁড় করানোর। আর সেখানেই দেখা যায় 90% বিজনেস ফেলিওর। আপনি যদি যে কোনো এরিয়া সার্ভে করেন, তাহলে নিজের চোখেই দেখতে পারবেন বাড়ি থেকে ইনভেস্ট করছে প্রচুর, চেষ্টা করছে ব্যবসাটাকে দাঁড় করানোর, কিন্তু ফেলিওর তারা। ম্যাক্সিমাম এটাই হয়ে থাকে। এর প্রধান কারণই হচ্ছে তাদের উপযুক্ত ট্রেনিংয়ের অভাব, উপযুক্ত পরিবেশ সম্পর্কে নলেজের অভাব, এমনকি ব্যবসায়িক যে কাঠামো সেটার সম্পর্কে তাদের ন্যূনতম নলেজটুকুও নেই, যার ফলে সেই ব্যবসাটা মুখ থুবড়ে পড়ছে। শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে একটা ধারণা রয়েছে যে পকেটে পয়সা থাকলেই বা শহরের যে কোনো প্রান্তে বাস করলেই একটা ভালো ব্যবসা করা যায়। আপনি নিজেও জানেন যে প্রচুর ইনভেস্ট করে যদি ব্যবসা করা যেত, তাহলে ব্যবসা সবাই করবে। আপনি যে এরিয়ায় বাস করছেন, যদি বর্তমানে আপনি ভারতবাসী হন, তাহলে নিজের এরিয়াটাকে পরীক্ষা করে দেখুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে যদি আমরা ধরি, একটা সময় এই বাংলাতেই মারোয়ারির সংখ্যা ছিল মাত্র 2%, বর্তমানে সেটা প্রায় 10%-এর উপর চলে গেছে। এবং সেই সমস্ত মারোয়ারি গোষ্ঠী বলুন বা বিহারি গোষ্ঠী বলুন বা উড়িয়ার লোকজন বলুন, যারাই এসেছে বাঙালির বাইরে, তারা প্রত্যেকে কিন্তু অনেকেই খালি হাত পায়ে এসেছে। ছোট্ট একটা কামরা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে। আজকে তারা টপ, মানে রাজ্যের একজন টপার বিজনেসম্যান। তারা কি করে সম্ভব? কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে শূন্য থেকে কিভাবে এরা আজকে 100 পর্যন্ত পৌঁছাবে? করেননি। এই বোকামিটা করছি বলেই আমরা আজকে ব্যবসা জিনিসটা বুঝতে পারছি না। ব্যবসা করা মানে প্রচুর ইনভেস্ট করলাম, প্রচুর সময় দিলাম, প্রচুর পরিশ্রম করলাম, তাহলে ব্যবসা দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনাকে ব্যবসার বেসিকটা আগে বুঝতে হবে। কোন ব্যবসার চাহিদা আছে সেটা বুঝতে হবে, ব্যবসার পরিবেশটাকে বুঝতে হবে। আপনি যে জায়গায় বাস করছেন সেই জায়গায় ব্যবসার কি চাহিদা রয়েছে, পরিবেশে কোন ব্যবসার কাস্টমার রয়েছে, মানুষ কি চাইছে, এটা যদি আপনি বুঝতে না পারেন, কখনোই একটা ভালো ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন না। পৃথিবীর বড় বড় বিজনেসম্যানের তালিকা যদি আমরা এই মুহূর্তে খুঁজতে শুরু করি, যারা নিজেরা প্রোডাক্ট না বানিয়ে ব্যবসা করছে, কখনো খেয়াল করেছেন? অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো, ডেলিভারি, এই ধরনের প্রচুর অ্যাপস আপনারা ইউজ করছেন। তারা কি মনে হচ্ছে, তারা কি বিনা লাভেই টিকে রয়েছে? নাকি তারা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করছে? না প্রচুর ইনভেস্ট তারা করেছে? তারা শুধু একটা মাধ্যম তৈরি করেছে, একটা প্ল্যাটফর্ম, যেখানে সেলার্সের সঙ্গে বায়ার্সের একটা সম্পর্ক তারা তৈরি করেছে, যেখানে সেলার্সকে প্রোডাক্টের জন্য বাইরে যেতে হচ্ছে না, আবার বায়ার্সকে প্রোডাক্টের জন্য হন্যে হয়ে রাস্তায় বেরোতে হচ্ছে না। একটা মাধ্যমে এসে তারা একে অপরের সঙ্গে জিনিস কেনাবেচা করে নিচ্ছে। সামান্য যে কমিশনটা থাকছে তাতেই তাদের এত ফুলে ফেঁপে ওঠা। কখনো ভেবে দেখেছেন এটা, যে এভাবেও ধনী হওয়া যায় বা এভাবেও একটা বিজনেসম্যান হওয়া যায়?
পৃথিবীতে এমন এমন ব্যবসা রয়েছে যেখানে ইনভেস্ট প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় নিখুঁত বুদ্ধির, নিখুঁত স্কিলের। আপনার বুদ্ধি যত সূক্ষ্ম হবে, আপনার স্কিল যত ডেভেলপ হবে, আপনার মানসিক গ্রোথ যত বেশি হবে, আপনি জানবেন আপনি একটা ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখলে আশা করব আপনার ব্যবসা সম্পর্কে একটা ধারণা জন্মাবে, এবং এই ভিডিওটা দেখার পর আপনি ব্যবসার একটা রাস্তা খুঁজে পাবেন। এবং এমন 4টি ব্যবসার কথা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যে 4টি ব্যবসা সারা বিশ্বে রমরমা চলছে এবং আগামীতেও চলবে। আমাদের দৈনন্দিন জীবনে এমন 4টি জিনিসের গুরুত্ব রয়েছে: খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থান। এই 4টি জিনিসের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক এই 4টি জিনিসের মতোই আমাদের 4টে বিজনেস রয়েছে, যে 4টি বিজনেস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় এটি রমরমা চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি ভারতবর্ষের যে প্রান্তেই বাস করুন বা বাংলাদেশেই বাস করুন, আপনি নিশ্চয়ই ওলা, উবের এসব সংস্থার নাম শুনেছেন, যারা ট্রান্সপোর্ট বিজনেস করছে। তারা এমন তো নয় যে এক একজন প্রচুর গাড়ি কিনে রেখে দিয়েছে, তারা একটা মাধ্যম তৈরি করেছে। তারা যে সমস্ত ব্যক্তিরা গাড়ির বিজনেস অর্থাৎ ট্রান্সপোর্ট বিজনেস করতে চায়, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, তাদের ইন্টারেস্টটা তারা বুঝেছে এবং তাদেরকে একত্রিত করে একটা বিজনেস প্ল্যান বার করেছে, নেটওয়ার্কিং বিজনেস, যার ফলে আজকে এই ট্রান্সপোর্ট বিজনেসটা একটা রমরমা বাজার। আপনি বাড়ি থেকে অফিস যাচ্ছেন বা বাড়ি থেকে হসপিটাল যাচ্ছেন বা একটা জায়গায় বেড়াতে যাবেন, আপনি কি একটা গাড়ি কিনবেন? নিশ্চয় কিনবেন না, কারণ একটা গাড়ি কেনা মানেই একদিনের ইনভেস্টমেন্ট নয়, তার পিছনে পরিচর্যা আছে, ড্রাইভারিং খরচা আছে, গাড়ির দেখাশোনা করার একটা খরচা আছে, একটা বেশ ব্যয়বহুল খরচা আছে। কেউ চাইবে না নিজের পকেটের পয়সা খরচা করে এত ঝুঁকি নিতে। এর জন্য শর্ট টার্ম আমরা পছন্দ করি। কি শর্টকাট ইউজ করি? স্কুলে যাব, অফিসে যাব, বেড়াতে যাব, একটা ছোট্ট ট্রান্সপোর্ট বুক করে নিলাম, ওলা, উবের এই ধরনের সংস্থার গাড়ি বুক করে আমরা চলে গেলাম, বা বিভিন্ন লোকাল ট্রান্সপোর্ট যেগুলো আছে তাদের সঙ্গে ভাড়া করে আমরা বেরিয়ে গেলাম। তাহলে ভাবুন, আপনি যদি এই ব্যবসাটা করেন কেমন হয়? আপনি যদি আজ থেকে 40 বা 50 বছর পিছিয়ে যান, তখন যে জনসংখ্যা ছিল তার চেয়ে জনসংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং ট্রান্সপোর্টের চাহিদাও কিন্তু বাড়ছে। এবং মানুষ কিন্তু এখন এরকম না যে সাইকেলে করে যাচ্ছে বা মোটর বাইকে করে যাচ্ছে। পরিবারকে নিয়ে গেলে সকলেই চায় একটা সুন্দর পরিষেবা, তো সেই পরিষেবাটা যদি আপনি দিতে পারেন এমন হয়। আপনি যদি ভালো শিক্ষক হন, আপনি নিশ্চয়ই খান স্যারের নাম শুনেছেন বা ফিজিক্স টিচারের নাম শুনেছেন। এইসব সংস্থাগুলো আজকাল শিক্ষা নিয়ে খুব সুন্দর একটা বিজনেস করে যাচ্ছে। ভেবেছেন কখন আপনি? ইনভেস্ট কি খুব বেশি লেগেছে? আপনার যদি শিক্ষকতা সম্পর্কে নলেজ থাকে, এমন নয় যে শুধু আপনাকে টিউশন করতে হবে। শিক্ষা সম্পর্কে নলেজ মানে যে কোনো শিক্ষা হতে পারে, সে আপনি কম্পিউটার কোর্স হতে পারে, সেলাই কাজ হতে পারে, হতে পারে কোনো বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা, হতে পারে আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু জ্ঞান দেবেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জ্ঞান দেবেন। যে কোনো শিক্ষা যেটার সম্পর্কে নলেজ আপনার মধ্যে সম্পূর্ণ রয়েছে এবং আপনি বেশ সাহসের সাথে সেই কাজটা করতে পারবেন, আপনি যদি সেই কাজটাই নিজেকে ইনভলভ করেন। শিক্ষা ব্যবসাটা হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেসে আজকেও লস হওয়ার চান্স নেই, আগামীতেও লস হওয়ার চান্স নেই, যদি আপনি ঠিকঠাক করতে পারেন। আপনাকে আগে পরিবেশ তৈরি করতে হবে। আপনি যেখানে বাস করছেন চেষ্টা করুন সেইখানে যোগাযোগটা তৈরি করার, ছোট থেকে শুরু করুন। আর যদি আপনার নলেজ না থাকে বা সাহস কম থাকে, তাহলে আপনি যে সমস্ত জায়গায় এইসব বিজনেসগুলো হচ্ছে সেখানে গিয়ে আপনি কিছুদিন ক্লাস নিতে পারেন বা ট্রেনিং নিতে পারেন, তাহলে সেখান থেকে নলেজটা পেয়ে যাচ্ছেন এবং নলেজটা অর্জন করতে পারলে আপনার এই কাজটা করতে কিন্তু সুবিধা হবে। লজ্জা করে কোনো লাভ নেই। আপনি জানবেন আপনি লজ্জা করছেন মানে নিজেকে নিজে ঠকাচ্ছেন। আপনার পকেটে পয়সা টান পড়লে পাশের বাড়ির লোকটা বা আপনার প্রিয় বন্ধুটা কিন্তু আপনাকে দিয়ে যাবে না। আপনার লড়াইটা আপনাকেই করতে হবে। তাই মুখে লজ্জা পেটে খিদে রেখে কোনো লাভ নেই। আপনি একটা কাজ জানেন, সেটা নিয়ে বিজনেস করতে চান, কিন্তু বিজনেস সম্পর্কে আপনার আইডিয়া নেই, তাহলে আপনার বিজনেস যারা করছে তাদের কাছে গিয়ে একটু নলেজ নিতে হবে, সময় দিতে হবে তাদেরকে,
সেটা শিখে নিন, তারপর নিজে শুরু করুন। আপনি যদি সারা বিশ্বে দেখেন যে জোম্যাটো বলুন, সুইগি বলুন, এই ধরনের যারা খাবারের ব্যবসা করছে, ফুড বিজনেস কেমন করছে, বর্তমানে এত সুবিধা হয়ে গেছে। আপনার বাড়িতে দুটো গেস্ট এসেছে, আপনার শরীর খারাপ, কী করবেন? পকেট থেকে ফোনটা বার করছেন, বার করে জোম্যাটো বা সুইগি অ্যাপে অর্ডার করে দিচ্ছেন। তারা কয়েক মিনিটের মধ্যে খাবারটা আপনার কাছে পৌঁছে দিচ্ছে। গরম গরম খাবার পেয়ে যাচ্ছেন, ব্যাস পয়সা দিচ্ছেন, হয়ে গেল আপনার ঝামেলা শেষ। এইবার এই পরিকল্পনাটা আপনি মাথায় নিন। এই যে জোম্যাটো বা সুইগি এরা যে ব্যবসাটা করছে, এরা কি নিজেরা খাবার বানাচ্ছে? এরা তো যারা খাবার বানাচ্ছে তাদের সঙ্গে খাবারটা নিয়ে এসে আপনাকে সার্ভিস দিচ্ছে। এবার ধরুন আপনার কুকিং সম্পর্কে একটা ভালো ইন্টারেস্ট আছে, বা আপনি ভালো কুকিং, আপনি রান্না ভালো জানেন, সেক্ষেত্রে আপনি এই সমস্ত অ্যাপসের লোকেদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার খাবারের যে হোটেল হোক বা রেস্টুরেন্ট হোক বা হোম সার্ভিস হোক, তাদেরকে সেই খাবারটা পৌঁছে দিলেন। তারা অ্যাপসের মাধ্যমে খাবারটা বুক নিয়ে তারা নিজেদের মতো সেল করে দিবে, বিনিময়ে একটু ছোট্ট কমিশন নিল। তাহলে আপনার লস কোথায়? আপনি তো ঘরে বসে ইনকাম করতে পারছেন, আপনাকে তো গ্রাহকের জন্য ছুটে বেড়াতে হচ্ছে না। আপনি যদি আজ থেকে কয়েক বছর পিছিয়ে যান, অর্থাৎ স্বাধীনতার সময়কাল 1947 সাল, তখন ভারতের জনসংখ্যা ছিল মাত্র 39 কোটি। আর আজকে 2026-এ আপনি হিসাব করুন 142 কোটি। কত জনসংখ্যা বাড়লো? 100 কোটিরও বেশি জনসংখ্যা বাড়লো। তাহলে এই যে জনসংখ্যাটা বাড়লো, জনসংখ্যা বাড়ার ফলে কি মাটি বেড়ে গেছে? মাটি তো বাড়েনি, ঘর বাড়ি বেড়েছে, জমি জমা এগুলো ছোট হয়েছে। এবার এই জমি জমা ছোট হওয়ার ফলে গাছপালা অনেক নষ্ট হয়েছে, প্রাকৃতিক পরিবেশের উপর অনেক আঘাত এসেছে। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি? এখন অনেক রকমের রোগ দেখতে পাচ্ছি, যেটা আমরা আজ থেকে 10 বছর আগে শুনতে পাইনি, বা 15 বছর আগে কেউ জানতামই না এই রোগগুলোর নাম। তাহলে এই রোগগুলো যে ট্রিটমেন্ট হবে কোথায় হবে? তো আপনি যদি একটা হেলথ পরিষেবা দিতে পারেন, আপনি এখন দেখতে পাচ্ছেন টাটা 1mg বলুন বা দাবা ইন্ডিয়া বলুন, এই ধরনের প্রচুর সংস্থা বেরিয়ে গেছে, ফার্মেসি বলুন, সস্তা সুন্দর বলুন, এরা ব্যবসা করে যাচ্ছে। কারণ এরা বুঝতে পেরে গেছে যে আসলে শিক্ষা যেমন জরুরি, মানুষের স্বাস্থ্যটাও জরুরি। তাই এই দূষণময় পরিবেশে, রোগময় পরিবেশে মানুষকে সুস্থ থাকার জন্য স্বাস্থ্য পরিষেবা খুবই জরুরি। তাই তারা এই স্বাস্থ্য বিজনেসটাকে ধরে নিয়েছে। দেখুন এরা কেমন রমরমা চলছে ব্যবসা। আপনি যদি এরকম একটা শুরু করতে পারেন, কেমন হয়? আজকের ভিডিওটা যদি আপনি স্কিপ না করে পুরোটা দেখে থাকেন, আশা করব আপনার জীবনের একটা গতিপথ আপনি পেয়ে যাবেন। আশা করব এই ভিডিওটা দেখার পর আপনার বিজনেস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, বিজনেস আইডিয়া নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না এই ভিডিওটা দেখার পর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কোন ব্যবসাটা আপনার জন্য বেস্ট মনে হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।